রবিবার লন্ডন নেওয়া হতে পারে বেগম খালেদা জিয়াকে। এয়ার অ্যাম্বুলেন্স আসবে শনিবার। রোগ মুক্তি কামনায় সারা দেশে দোয়া ও প্রার্থনা। সিলেটের কোম্পানিগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী যুবককে গাছে ঝুলিয়ে নির্মম নির্যাতন। চোর সন্দেহে এমন বর্বরতায় ভুক্তভোগীর দাবি তিনি কিছুই করেননি। 2 দশক পর আপন চেহারায় প্রমত্তা পদ্মা। কয়েক যুগ পর দেখা মিলেছে বিলুপ্ত প্রায় মিঠা পানির কুমির সহ নানা জলজ প্রাণী। মেডিকেল বোর্ডের অনুমতি পেলে রবিবার লন্ডনে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সব ঠিক থাকলে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছবে শনিবার বিকেলে। এদিকে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়া এবং মিলাদ মাহফিল হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেনীর ফুলগাজীতে তার পৈতৃক বাড়ির সামনে দক্ষিণ শ্রীপুর জামে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের চাচাতো ভাই শামীম হোসেন মজুমদার, জাহিদ হোসেন মজুমদার সহ এলাকাবাসী। পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়রাও তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া চান। এদিকে কুড়িগ্রামের সর্দারপাড়া জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বগুড়ায় জুমার নামাজ শেষে বিশেষ দোয়া করা হয়। এতে বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা ও সাধারণ মানুষ অংশ নেয়। সিলেটে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা ও অন্যান্য উপজেলায় বিএনপির উদ্যোগে এই দোয়া অনুষ্ঠিত হয়। খুলনায় জুমার নামাজ শেষে নগরীর টাউন জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। এতে শরীক হন জুমার নামাজে অংশ নেয়া মুসল্লিরা। এছাড়া বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশাল, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর, চুয়াডাঙ্গা, খাগড়াছড়ি, শরীয়তপুর, সাতক্ষীরা, হবিগঞ্জ, ঠাকুরগাঁও, নেত্রকোনা, বাগেরহাট সহ দেশের বিভিন্ন জায়গায় দোয়া ও মুনাজাত হয়েছে। এসব দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় সাধারণ মানুষেরা অংশ নেয়। সানজিদুল আলম সজীব, ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত এখনো ইতিবাচক সাড়া দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে প্রস্তুত সরকার। আমরা আশা করছি যে খুব সঠিকভাবে নির্বাচন হয়ে যাবে ফেব্রুয়ারিতে, এবং আমরা নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের ভার দিয়ে আমরা সরে যাব। শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে যে সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। তারেক রহমান বাংলাদেশের ভোটার কিনা এ প্রশ্ন অবান্তর, এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, তারেক রহমান যেহেতু নির্বাচন করতে চেয়েছেন তাই ধরেই নিতে হবে তিনি বাংলাদেশের ভোটার এবং নাগরিক। উনি ভোটার হয়েছেন কি হননি এই প্রশ্ন অবান্তর। উনি ভোটার না হলে উনি ভোট করবেন না। উনি যেহেতু বলেছেন ভোট করবেন, সেটা উনি ধরে নিতে হবে যে উনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের ভোটার এবং বাংলাদেশে ভোট করবেন। দ্রুততম নিষ্পত্তি করার জন্য বিচার বিভাগ সংস্কারের পার্ট হিসাবে ইতিমধ্যেই সারা বাংলাদেশে বিভিন্ন আদালত প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে চকরিয়ায় বহদ্দার কাটা স্কুল স্টেশন নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশ্বাস দেন। আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে 1 থেকে 1.5 বছরের মধ্যে 1.5 কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আশ্বাস দেন শিক্ষিত বেকার যুবকদের নির্দিষ্ট সময় পর্যন্ত বেকার ভাতা দেওয়ারও। এ সময় তিনি পেকুয়া উপজেলার মগনামায় আগুনে ক্ষতিগ্রস্ত 7 পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। যদি আপনারা দানের শীষের পক্ষে সমর্থন দেন, ভোট দেন, সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। কৃষকের জন্য কৃষি কার্ড প্রদান করা হবে। ন্যায্য মূল্যে বীজ, সার সহ সকল কিছু তারা পাবে এবং কৃষি ঋণের ব্যবস্থা করা হবে সহজ শর্তে। এই দেশ হবে
প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্য সেবা পাওয়ার বাংলাদেশ। শুধু সরকার নয়, রাজনৈতিক দল এবং ব্যবসায়ীদেরও জুলাই শহীদ পরিবার ও আহতদের সহায়তা এগিয়ে আসতে হবে, এমন মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড় চেম্বার ভবনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সার্জিস আরও বলেন, শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের পুনর্বাসন এখন সময়ের দাবি। আমাদের এখানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধারা আছেন, তাদের পুনর্বাসন প্রয়োজন, কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন প্রয়োজন। তো কিভাবে পুনর্বাসন কিংবা তাদেরকে কোনো একটা চাকরির ব্যবস্থা করা। ফরিদপুরের সালথায় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জে নসিমন চালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে ফরিদপুর থেকে গোপালগঞ্জের মকসুদপুরে মাছ কিনতে যাচ্ছিলেন উৎপল সরকার। গৌড়দিয়া গ্রামের কালীতলা ব্রিজের কাছে পৌঁছলে ৩-৪ জন অটোরিকশায় এসে এলোপাতাড়ি কুপিয়ে উৎপল সরকারকে হত্যা করে। সঙ্গে থাকা ভ্যানের চালক ফিরোজ মোল্লাকে ব্রিজের সাথে বেঁধে রেখে যায়। উৎপলের সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সালথা থানা পুলিশ। অন্যদিকে ঝিনাইদহের কালীগঞ্জে ওমর আলী শেখ নামে এক নসিমন চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে মোবারকগঞ্জের একটি ডোবায় পথচারীরা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তার গলায় ধারালো অস্ত্রের কাটা চিহ্ন রয়েছে। এছাড়াও গলায় রশি পেঁচানো ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হবিগঞ্জ বানিয়াচং সড়কে রত্না সেতুতে স্টিলের ডেকিং ভেঙে দেবে যাওয়ায় বন্ধ হয়ে গেছে সড়ক সংযোগ। সকালে অতিরিক্ত ওজন নিয়ে পাথর বোঝাই একটি ট্রাক সেতুর ওপর উঠতেই স্টিলের 5টি ডেকিং ভেঙে নিচে দেবে যায়। বন্ধ হয়ে যায় হবিগঞ্জ বানিয়াচং আজমিরিগঞ্জ রুটে সব ধরনের যান চলাচল। এতে সেতুর দুই পাশে আটকা পড়ে বহু যানবাহন। বিকল্প হিসেবে নৌকায় নদী পার হচ্ছেন যাত্রীরা। দ্রুত সেতুটি সংস্কারের দাবি স্থানীয়দের। তারা ম্যাক্সিমাম লোড নিয়ে পাথর নিয়ে যায় ট্রাক দিয়া, ডিস্ট্রিক্ট ট্রাক দিয়া। তো এখানে ফাঁসে যাওয়ার কারণে আমরা তো এখন যাতায়াত ব্যাহত হয়েছে। আমরা তো এখন ঠিকভাবে যাতায়াত করতে পারতেছি না। ট্রাক ড্রাইভার গেছে, ড্রাইভার যাওয়ার কারণে আমাদের চলাচলের খুব অসুবিধা। এখন বিকল্প পথে আমরা নৌকা দিয়ে পার হইতে। ফরিদপুরে 2 তলা ভবনের একাংশ ধসে পড়েছে। পাশেই আরেকটি ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ চলতে থাকায় ভবনটি ধসে পড়ে। ফায়ার সার্ভিস জানিয়েছে, নীলটুলিতে 2 তলা একটি ভবনের পাশে সঞ্জয় সাহা নামে এক ব্যক্তি নতুন ভবন তৈরির জন্য কয়েকদিন আগে মাটি কেটে পাইলিংয়ের কাজ করছিলেন। সকালে হঠাৎই বিকট শব্দে সেখানে ফাটল দেখা দেয়। কিছুক্ষণ পর ভবনটির একটি অংশ ধসে পড়ে। ক্ষতিগ্রস্ত ভবনের মালিকের অভিযোগ, নতুন ভবন তৈরির সময় মালিক যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে কাজ শুরু করার কারণেই এই ঘটনাটি ঘটেছে। গতকালকে থেকে রাত্রেবেলা গভীর অন্ধকারে আমার বিল্ডিং এর নিচে প্রায় 2 ফিট খুঁজে নিচের দিকে চলে আসে। আমাদের কথা না শুনে কাজ করে এবং এখানে আমরা আরএফএল বেস ভাইয়ের সাথে আমাদের কোটি কোটি টাকার সম্পত্তি সহ আমাদের বিল্ডিংটা প্রায় 2 কোটি টাকার বিল্ডিং ভেঙে ওই নিচে পড়ে যায়। রাতের অন্ধকারে এই কাজটা করছে আমার বিল্ডিং এর, ওদের বিল্ডিং এর নিচ খুঁজতে যে আমার অর্ধেক জায়গা খুঁজে নিয়ে গেছে। আর্তমানবতায় সর্বত্র এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে রেড ক্রিসেন্ট ইউনিট থেকে শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউনিট কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা এবং স্বেচ্ছাসেবকদের সম্মাননা দেয়া হয়। পরে আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ, মানবিক সংকট এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সবসময় সম্মুখ সারিতে কাজ করে আসছে। তাদের নিঃস্বার্থ পরিশ্রমেই মানবিক সেবা কার্যক্রম আরও শক্তিশালী হচ্ছে। চট্টগ্রাম বন্দরের এনসিটি দেশি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার পায়তারা বন্ধ। লালদিয়ার চর ইজারা চুক্তি বাতিল। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের 9 দফা দাবি এবং শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আছেন সহকর্মী শহীদুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। শহীদ, আমাদেরকে জনসভার বিষয়ে জানাবেন। চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল দেশি বিদেশি যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যে সরকার যে দিয়ে দেওয়া হচ্ছে সেটার প্রতিবাদে আসলে চট্টগ্রামে এই সাগরিকা মোড়ে এই মুহূর্তে চলছে যে শ্রমিক সমাবেশ। সেখানে আমরা দেখেছি চট্টগ্রাম বন্দরের যে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনের যে শ্রমিক সমাবেশ এখন চলছে সেটা আসলে এখনো চলমান রয়েছে। এখানে আমরা দেখেছি বিভিন্ন ধরনের যে শ্রমিক আছে তারা আসলে সমাবেশস্থলে এখানে এসেছেন। এছাড়াও আমরা একটু কথা বলতে চাই শ্রমিক যে জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক শেখ বাহার ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। ভাই, এই যে আপনারা যে কর্মসূচি করছেন সেটা আসলে কিসের জন্য কর্মসূচি করছেন এবং পরবর্তী কোনো কর্মসূচি আছে কিনা সেটা একটু জানাবেন। পরবর্তী কর্মসূচি আমরা দেওয়ানের মোড়ে জমায়েত করব, এখান থেকে লাল পতাকা মিছিল নিয়ে বন্দর দিকে অভিমুখে যাব।
বন্ধের অভিমুখে যাবো আমরা। কথা বললে তো হবে না। আমাদের শ্রমিক ফেডারেশনের যে আপনি শুনছিলেন আসলে তিনি আসলে কাজী বাহার, যিনি আসলে চট্টগ্রাম বিভাগীয় যে সাংগঠনিক সম্পাদক শ্রমিক দলের, তিনি আসলে এখানে বক্তব্য রাখছেন এবং তিনি যে তাদের যে পরবর্তী যে কর্মসূচি সেটা আসলে এই সমাবেশের পরে আসলে তারা ঘোষণা করবেন বলে জানা গেছে। এছাড়াও যে শ্রমিক সমাবেশ এখন এখানে চলছে সেটার বিভিন্ন যে শ্রমিকরা রয়েছে সেখানে তারা এখানে এসেছে এবং তারা বলতে চেয়েছেন যে সরকার আমেরিকার যে প্রভাবশালী কোম্পানি রয়েছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে তারা আদান করে সরকার এই যে চট্টগ্রাম বন্দর রয়েছে তাদেরকে আসলে দিয়ে দেওয়া হচ্ছে এবং যে সমাবেশ থেকে যে বক্তারা বলছেন যে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিয়ে দেওয়া হলে সেক্ষেত্রে দেখা যায় বাংলাদেশের যে শ্রমিকরা এখানে কর্মরত রয়েছেন তারা আসলে বেকার হয়ে যাবে। তারা কিছুতেই শ্রমিকদের বেকারত্ব তারা দূর করতে চান এবং তারা কিছুতেই চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিবেন না বলে আমাদের জানিয়েছেন। এছাড়াও এখান থেকে তারা বলছেন যে অতীতে যারা পেশিবাদী কার্যক্রম করেছে তারা আসলে দেশ থেকে বিদায় নিলেও যাদের যে নিয়োজিত যে লোকজন রয়েছে তারা আসলে এখন পেশিবাদের নিয়ে এই চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে দিয়ে দেওয়ার জন্য তারা আসলে এখানে নানান রকমের এক ধরনের একটা চক্রান্ত করছে। চট্টগ্রামে সাগরিকা মোড় থেকে শ্রমিক সমাবেশ থেকে আমার কাছে ছিল সর্বশেষ খবর। ধন্যবাদ শহীদুল আপনাকে। কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী ম্যারাথন প্রতিযোগিতা। ভোরে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ম্যারাথনটি শহরের দারিয়াপুর ট্রাক টার্মিনাল থেকে শুরু হয়ে প্রায় ৩২ কিলোমিটার পথ অতিক্রম করে দিয়ার অঞ্চলের দেবীনগর উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজারো দৌড়বিদ অংশ নেন প্রতিযোগিতায়। এটি শুধু প্রতিযোগিতা নয় বরং সুস্থ জীবনধারার এক অনন্য সূচনা বলে জানান অংশগ্রহণকারীরা। আগামীতে আরও বড় পরিসরে আয়োজন করার কথা জানান চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নুরুল ইসলাম বুলবুল। উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি, এই স্লোগানে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হল ১৫তম প্রজাপতি মেলা। প্রতি বছরের মতো এবারও দিনটি ঘিরে প্রকৃতি এবং প্রজাপতি প্রেমীদের মিলন মেলায় পরিণত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অনুষ্ঠান শেষে প্রজাপতি সংরক্ষণে বিশেষ অবদানে দেয়া হয় সম্মাননাও। সাদা জাল দিয়ে ঘেরা, ভেতরে গাছগাছালি, তার মাঝে ডানা মেলে ছুটে বেড়াচ্ছে নানা রঙের প্রজাপতি। চোখ জুড়ানো রঙিন পাখায় ভর করে ফুল পাতায় উড়ে উড়ে খেলা করছে। কোনোটা হলুদ, কোনোটা নীল কিংবা সাদা, বর্ণিল এসব প্রজাপতির মনোমুগ্ধকর খেলা উপভোগ করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিড় জমিয়েছেন শিশু থেকে শুরু করে তরুণ তরুণী সহ নানা বয়সী মানুষ। শুক্রবার সকালে জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে প্রজাপতি অবমুক্ত করে মেলার ১৫তম আসরের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। বাঁচার জন্য অন্যান্য প্রজাতি এবং প্রাণহীন জড়জগৎ যেটা আছে তার প্রতিও মানুষকে দায়িত্ব পালন করতে হবে, তবেই তারা ভালো থাকে। আশা করি আমাদের এই মেলার মাধ্যমে মানুষের মধ্যে এই সচেতনতা তৈরি হবে। ছুটির দিন হওয়ায় রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন নিয়ে দর্শনার্থীরা ছুটে এসেছেন রং বেরঙের প্রজাপতির এই মিলন মেলা দেখতে। দিনব্যাপী এই মেলায় শিশু কিশোরদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। তো এই মেলাটি কিন্তু একমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে থাকে। জহির রায়হান অডিটোরিয়ামের পাশেই যে কয়েকটি জীবন্ত প্রজাপতি সেখানে কিন্তু রয়েছে এবং বাচ্চারা সেখানে আসছে, সেগুলোর সাথে ছবি তুলছে। কারণ আমাদের দিন দিন এই প্রকৃতি থেকে কিন্তু প্রজাপতি একেবারে বিলীন হয়ে যাচ্ছে। প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে মেলা প্রাঙ্গণে আরও ছিল শিশু কিশোরদের প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন ও প্রজাপতি চেনা সহ নানা আয়োজন। প্রজাপতি জিনিসটাই দেখতে অনেক সুন্দর, তাই আমার এখানে এসে অনেক ভালো লাগতেছে। আমি প্রতি বছরই আসি। আমার গালের মধ্যে একটা প্রজাপতি দেখেছি। নানা রঙের প্রজাপতি আসলে এভাবে একসাথে দেখার সুযোগ হয় না। তো এই প্রজাপতি মেলার মাধ্যমে আমরা তো সবটা দেখতে পাচ্ছি। এটা শুধু একটা যে প্রজাপতি মেলা বিষয়টা এমন না, তো এটা হচ্ছে একটা সচেতনতা বৃদ্ধির জন্য একটা আমাদের কার্যক্রম বা উদ্যোগ বলতে পারেন। তো এই প্রজাপতি থাকলে আমাদের কি লাভ, সেই বিষয়টা তুলে ধরার এই গণসচেতনতার জন্য প্রধান মুখ্য আমাদের আয়োজনের উদ্দেশ্য থাকে। সেখানে আমরা সর্বপ্রধানের মানুষকে ইনভাইট করে থাকি, শিক্ষার্থী শিশুরা আছে যারা আগামী বাংলাদেশকে নেতৃত্ব দিবে। প্রজাপতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য এবছর 2 ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। ডিবিসি,
নিউজ ডেস্ক। শেখ হাসিনা সরকারের কারা নির্যাতনে বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন মসজিদে বাদ জুমা সাংবাদিকদের তিনি কথা জানান। তিনি আরও বলেন, হাসিনা সরকার খালেদা জিয়াকে 6 বছর মিথ্যা মামলায় কারাবাস করিয়ে নির্যাতন করেছে। এর মধ্যে 2 বছর তাকে নির্জন কারাগারে বন্দী করে রেখেছে। এই নির্যাতনের কারণেই তার শারীরিক অবস্থা এমন হয়েছে। খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, চিকিৎসক দল নিশ্চিত করলে রবিবারই এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডন নেওয়া হতে পারে। এ সময় দেশবাসীকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান মির্জা ফখরুল। বিগত হাসিনা ফ্যাসিস্ট সরকার তার প্রতি যে অন্যায় আচরণ করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, দীর্ঘ 6 বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। সেইখান থেকেই তার এই রোগের সূচনা হয়। চিকিৎসার অভাবের কারণে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। আগামীকাল যদি আপনার এই এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। রাজধানী বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার পাশে আছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। দর্শক, হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। রোজ, জানাবেন, হাসপাতালে তো ডাক্তার জুবাইদা পাশেই আছেন খালেদা জিয়ার, এখন তার শারীরিক অবস্থা কেমন, আর মেডিকেল বোর্ড থেকে কোনো সর্বশেষ কোনো তথ্য পেয়েছেন কিনা? ধন্যবাদ সাথী। এখন পর্যন্ত বেগম জিয়ার আজকের যে শারীরিক আপডেট সেটি আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হয়নি, তবে আমরা অপেক্ষা করছি, আমরা আশাও করছি যে দলের পক্ষ থেকে বা চিকিৎসকদের যে বোর্ড রয়েছে সেই বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে জানানো হলে সেটি আপনাকে জানাতে পারবো। তবে এখন পর্যন্ত সর্বশেষ যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে যে বেগম জিয়াকে বহনকারী কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স যে আসার কথা ছিল সেটি আসছে না, কিন্তু জার্মানি থেকে একটি অ্যাম্বুলেন্স নিয়ে আসা হচ্ছে, যেটিতে বেগম জিয়াকে লন্ডনে, আপনি জানেন লন্ডন ব্রিজ হাসপাতালে নেওয়া হবে। সেই অনুযায়ী জার্মানি থেকে এই অ্যাম্বুলেন্সটি ভাড়া করে নিয়ে আসা হচ্ছে এবং এই ব্যবস্থাপনা সবকিছু বহন করবে কাতার সরকার। তো যেমনটি আমাদেরকে জানিয়েছেন কাতার দূতাবাস থেকে, তো সেটি কাল বিকাল 5টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এবং মেডিকেল বোর্ডের, আপনি জানেন গেল 23শে নভেম্বর সংক্রমিত হওয়ার কারণে বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং তার পরবর্তীতে 27 তারিখ থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে তিনি বিভিন্ন ইউএসএ সহ লন্ডন সহ সৌদি আরব সহ বিভিন্ন চীন সহ বিভিন্ন দেশের চিকিৎসকদের যে বোর্ড গঠিত হয়েছে সেই বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন এবং সেই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিদেশে নেওয়ার যে ব্যাপারটি রয়েছে সেটি এসেছে। এখন পর্যন্ত তার শারীরিক কন্ডিশনের বিষয়টি যেহেতু আমরা গতকাল পর্যন্ত জানি, এখন পর্যন্ত আজকের বিষয়টি জানি না। তো যদি তার শারীরিক কন্ডিশন ভালো থাকে বা তার এই অবস্থা থাকে তার ফ্লাই করার মতো, তাহলেই তাকে কেবলমাত্র লন্ডনে নেওয়া হবে এবং এই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সেই ধরনের সিদ্ধান্ত এখন পর্যন্ত রয়েছে। এবং আপনি জানেন আজকে বেগম জিয়াকে লন্ডন নেওয়ার জন্য তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এসেছেন এবং তিনিও, আমরা যতটুকু জেনেছি, বোর্ডের যে সদস্যগণ রয়েছেন সেই সদস্যগণদের সাথে কথা বলেছেন, চিকিৎসকদের কাছ থেকে তার খোঁজ নিয়েছেন এবং সেই পরামর্শ চলমান রয়েছে। তো আমরা এখন পর্যন্ত লন্ডন যাওয়ার যে আনুষ্ঠানিকতা সেটি জানি না এবং আজকে যতটুকু আমরা জানতে পেরেছি বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তো এখন পর্যন্ত এটি আমাদের কাছে সর্বশেষ। সাথী রোজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারের অভিযান চলমান, এ ব্যাপারে সরকারের কোনো ব্যর্থতা নেই, এমনটাই দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার সকালে পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিসের ট্রেনিং গ্রাউন্ডে ভলান্টিয়ার সম্মাননা অনুষ্ঠানে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় দুর্যোগ মোকাবেলায় 55,000 ভলান্টিয়ারকে ট্রেনিং দেওয়ার কথাও জানান তিনি। তিনি আরও বলেন, তাদের সুযোগ সুবিধা প্রদান ও প্রশিক্ষণের মান উন্নয়নের চিন্তা করছে সরকার। অনুষ্ঠানে পুলিশ কমিশন অধ্যাদেশ রাজনীতিমুক্ত হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আইন করা হয় জনগণকে সেবা দেওয়ার জন্য। অনুষ্ঠানে বিডিআর বিদ্রোহের তদন্ত রিপোর্ট নিয়ে প্রশ্ন করলে বিষয়টি এড়িয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এখানে সরকারের কোনো ব্যর্থতা নাই, উদ্ধার হচ্ছে এবং উদ্ধার হতে থাকবে। ভারী অস্ত্র এরকম কোনো বাহিনী নাই। আইন করা হয় জনগণকে সেবা দেওয়ার জন্য। এই আইনটা করা হয়েছে জনগণ যেন সেবা পায়, জনগণের সেবার জন্য।
কোন বাহিনী কি তাদের জন্য না, এটা বাহিনী যে তাদের যদি কোনো সমস্যা থাকে এটাও তারা রিকমান্ড করতে পারবে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 159, নেত্রকোনা 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে নেত্রকোনা 3 আসনে। কেন্দুয়া এবং আটপাড়া 2 উপজেলার 20টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে এই নেত্রকোনা 3 আসন। এখানে ভোটার সংখ্যা 4 লাখের বেশি, তরুণ ভোটারের আধিক্য বেশি, পুরুষ ভোটারও বেশি, রয়েছে তৃতীয় লিঙ্গের ভোটারও। স্বাধীনতা পরবর্তী সময়ে এখানকার জনপদের মানুষের খুব বেশি জীবনমানের উন্নয়ন হয়নি শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন। আমার সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম হিলালি। একটু বলবেন যে আসলে দীর্ঘ সময়েও কেন মানুষের জীবনমানের উন্নয়ন করা গেল না, অবকাঠামোগত শিক্ষা এবং স্বাস্থ্য খাতে কেন উন্নয়ন হয়নি? আসলে বিগত 15 বছর যারা নির্বাচিত হয়েছিল তারা জনগণের ভোটে নির্বাচিত হয় নাই, যার কারণে জনগণের কাছে যে দায়বদ্ধতা থাকে সেটা তাদের ছিল না। তাদের ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার লক্ষ্যে তারা কাজ করেছে, এলাকার উন্নয়নের জন্য তারা কখনো চিন্তা করে নাই, যার কারণে এই এলাকা অনেকটা অনুন্নত থেকে গিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আপনি ইতিমধ্যে মনোনয়ন পেয়েছেন এবং মানুষের ঘরে ঘরে যাচ্ছেন, দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট প্রার্থনা করছেন, আপনার পরিকল্পনার কথা বলছেন। মানুষ কেমন সাড়া দিচ্ছে, কি প্রত্যাশা করছে তারা? আলহামদুলিল্লাহ, মানুষ প্রত্যাশিত যে সাড়াটা আমরা আশা করেছিলাম তার থেকেও বেশি সাড়া পাচ্ছে এবং তারা মনে প্রাণে বিশ্বাস করছে যে একটি সুষ্ঠু ভোট হবে। এই সুষ্ঠু ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠিত হবে এবং এই বিএনপি সরকার অতীতে যখন গঠন হয়েছিল তখন ওই এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য খাতে যেভাবে প্রভূত উন্নত হয়েছিল সেই উন্নতিটা এখনও কাঙ্ক্ষিত উন্নতি তারা আশা করছে যে বিএনপি সরকার গঠিত হলে এলাকার উন্নয়ন হবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে, চিকিৎসা সেবা বৃদ্ধি পাবে, শিক্ষার খাত বৃদ্ধি পাবে এবং সর্বোপরি কৃষকদের যে পণ্যের প্রক্রিয়াজাতকরণ এবং ন্যায্য মূল্য নিশ্চিত করা, সেটা আমরা বিএনপির পক্ষ থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করছি। এখানে হাওড় এলাকা, অধ্যুষিত এলাকা, তারপর হচ্ছে তরুণ ভোটার অনেক বেশি রয়েছে, কৃষকরাও রয়েছে, তো তাদের জন্য সুনির্দিষ্ট কি পরিকল্পনা আপনার নিজের আছে? আমাদের তরুণদের জন্য আমার একটি লক্ষ্য রয়েছে, তাদের বিশেষ করে আমাদের এলাকার ইংরেজি শিক্ষায় দক্ষ না এতটা, যার কারণে আমি কেন্দ্র এবং আটপাড়া 2টি প্রতিষ্ঠান আমি উন্মুক্ত করে দেব ছাত্রছাত্রীদের জন্য, যেখানে বিনামূল্যে তারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হবে। বেকার যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করব, যাতে কারিগরি প্রশিক্ষণের মধ্য দিয়ে দেশে অথবা বিদেশে যেখানেই তাদের কর্মের সুযোগ হয় সেখানে যেন অর্থনৈতিকভাবে তারা লাভবান হতে পারে, দেশ লাভবান হতে পারে। গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়নে আপনার কি পরিকল্পনা? আমাদের যে গ্রামীণ নারীদের জন্য যে কর্মক্ষেত্র যেটা প্রসারিত করা সম্ভব, বিশেষ করে আমি নিজেও একজন গার্মেন্টস ব্যবসায়ী ছিলাম, আমি চেষ্টা করব এখানে স্বল্প মূল্যে মজুরিতে আমাদের শ্রমিক পাওয়া যায়, সেই মা বোনদের কথা চিন্তা করে এখানে কয়েকটি গার্মেন্টস প্রতিষ্ঠার লক্ষ্যে আমার একটি পরিকল্পনা রয়েছে এবং নারীরা অবাধে যেন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বিঘ্নে নিশ্চিন্তে যেতে পারে, তাদের স্বাস্থ্য সেবাটা যথাযথ যেন পায়। আসলে তো জামায়াত প্রার্থী দিয়েছে, গণ অধিকার পরিষদ প্রার্থী দিয়েছে, আসলে জয়ের ব্যাপারে আপনি কতটা নিশ্চিত? খুব সংক্ষেপে। আলহামদুলিল্লাহ, জয়ের ব্যাপারে অবশ্যই শতভাগ আশাবাদী, কারণ এটা বিএনপি অধ্যুষিত এলাকা, এখানে বিএনপির ভোটের সংখ্যা অনেক বেশি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ তাআলার ইনশাল্লাহ ধানের শীষ প্রতীক নিয়ে আমি জয়ী হব। আপনার মাধ্যমে এই এলাকার মানুষের জীবনমানের উন্নয়ন হবে, এমনটাই আসলে প্রত্যাশা স্থানীয় ভোটার যারা রয়েছেন তাদের। আমরা সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে নেত্রকোনা 3 আসনে। পরবর্তী বুলেটিনে অন্য কোনো দলের জনপ্রতিনিধি যারা হতে যাচ্ছেন তাদের ভাবনাগুলো জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সাথে থাকুন ডিবিসি নিউজের। মায়ামির হয়ে শিরোপা জেতার দ্বার প্রান্তে রয়েছেন লিওনেল মেসি। ভালো খেলে তার শোকেসে আরও একটি ট্রফি তোলার পরিকল্পনাও সেরে ফেলেছেন লিও। তবে সামনে যখন ফুটবল বিশ্বকাপ, তখন বাকি সব পরিকল্পনা ফিকে হয়ে যায়। আরও একটি বিশ্বকাপে মেসি ম্যাজিক কতটুকু দেখা যাবে? সংবাদ পোর্টাল ESPNকে দেওয়া সাক্ষাৎকারে আসন্ন বিশ্বকাপ নিয়ে মেসির ভাবনা ও মায়ামির হয়ে শিরোপা জয়ের আকাঙ্ক্ষার কথা উঠে এসেছে তীব্রভাবে। ক্যারিয়ারের শেষ সময় পার করছেন লিওনেল মেসি। MLS-এর ইস্টার্ন কাপের ট্রফি জিতে বনে গেছেন ফুটবল ইতিহাসে সর্বোচ্চ শিরোপাধারী ফুটবলার। এরপরও থামার নাম নেই লিওর। 7 ডিসেম্বর রাতে মায়ামিকে নিয়ে মাঠে নামবেন MLS কাপের প্রথম শিরোপা জয়ের মিশনে।
আসন্ন বিশ্বকাপে মেসি খেলবেন কিনা সে বিষয়ে রয়েছে নানা সংশয়। কোচ স্কালোনি দলে চাইলেও পুরোটাই নির্ভর করবে মেসির ফিটনেসের ওপর। খারাপ কিছু না হলে বিশ্বকাপে দেখা যাবে এই কিংবদন্তিকে। বৃহস্পতিবার সংবাদ পোর্টাল ESPN-কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব তথ্য জানান লিও। আশা করি 26 বিশ্বকাপে খেলতে পারবো, যদিও সবকিছু নির্ভর করবে আমার শারীরিক সক্ষমতার উপর। কোচ স্কালোনির সাথে এ বিষয় নিয়ে কথা বলেছি, সে আমাকে দলে চায়, কিন্তু সবকিছু নির্ভর করবে সময়ের ওপর। স্কালোনি অসাধারণ কোচ, তার নেতৃত্বে দল ভালো খেলছে। সবচেয়ে খারাপ কিছু হলে আমি ডাগ আউটে বসেই খেলাগুলো উপভোগ করব। প্রথমবারের মতো মায়ামিকে MLS-এর ফাইনালে নিয়েছেন মেসি। 7 ডিসেম্বর ভ্যাঙ্কুভারের সাথে ফাইনালে জয় ছাড়া কিছুই ভাবছেন না। মায়ামির সাথে আরেকটি ফাইনাল খেলার অনুভূতি অসাধারণ। সম্প্রতি একটি ফাইনাল খেলেছি এবং জিতেছি। আমরা ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছি। নিজেদের মাঠে খেলা হওয়ায় বাড়তি সুবিধা পাবো আমরা। আমি সবসময় প্রতিযোগী মনোভাব নিয়ে থাকি, সেটা যেই জার্সিতেই হোক না কেন। সব জয়ই আমার জন্য আনন্দদায়ক। কোটি ভক্তের আশা মেসি আবারও খেলবেন ফুটবলের সর্বোচ্চ মঞ্চে। ক্যারিয়ারের সায়ান্নে থাকা লা পুলগারও হয়তো সেটাই ইচ্ছে, কিন্তু বাদ ছাড়তে পারে বয়স। সব বাধা পেরিয়ে আবারও নীল সাদা জার্সিতে মাঠে নামবেন কি লিও, তা তো সময়ই বলে দেবে। নাইম হামিদ, ডিবিসি নিউজ। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।